থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ। আর একটু আগে একটা পেজে দেখলাম, সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, অর্থাৎ পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন, আমরা বলবো যে ভাতে মাছ হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে, তো খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলট পালট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাস করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয়, তারা কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয়, তখন তারা চুপসে বলে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকায় দিচ্ছে এগুলোর পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকায় দিচ্ছে, ভিক্ষুকের মতন হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন। এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে, না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে, আমি লালমরিটা একটু পাই। এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লে তো এখানে আসবে। তা আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে। পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে, তারা বলছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি, সেই ইনভেস্টমেন্ট হলো তাও একটা ইনভেস্টমেন্ট। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না, এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলে ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে, এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যে মানুষগুলা জীবন জীবিকার সাথে জড়িত, তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত। আম নামায় আসে হলো বিক্রি করবে, যে ঢাকা 120 টাকায় আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদের কোনো রাস্তায় ধরে পিটাইতে হবে। একবার যদি পিটানি দেওয়া হয়, সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে, ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে। তো আমরা কি আর চুপ করে বসে থাকবো নাকি? আমরা কি মানে ওদের পিঠা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাবো না। এখন আপনাদের 2-1টা আমরা কোশ্চেন নিব। আমরা ডিরেক্টলি বলতেছি চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে, লেদার বোর্ডের আবেদন করতেছি, এবং লেদার বোর্ড আলাদা লেদার কোড চালু করতে হবে, লেদার বোর্ড চালু করতে হবে। এবং গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয় প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতা কর্মী মামলাগুলো টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বললো শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজবেন্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় নাসিরউদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে। এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে, এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো। এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট হলো দুই দিকে দুইটা, আপনি 4টা গোল পোস্ট বানায় 4 দিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন 4 দিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে, আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছি।